এমনটা বলে তিনি ধীর পায়ে বেরিয়ে গেলেন। ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে গেল। বেরুজ বেগম ধীরে ধীরে এগিয়ে এসে প্রেমের কাঁধে হাত রাখলেন। মমতা মাখা কণ্ঠে বলেন, আমার বুক গর্বে ভরে গেল। কিন্তু মনে রেখো, দাদিরা সব সময় নিজের কথাকেই সত্যি ভাবে, তাই তুমি তর্কে জড়াবে না। তুমি শুধু এভাবে বোনদের পাশে দাঁড়িয়েও, এটুকুই আমার কাছে অনেক বড় ব্যাপার। প্রেম কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে করে বলল, মা, আমি চাই না নিশা নুসরাতের চোখে আর কোনোদিন কান্না আসুক। ওরা যদি কাঁদে সেটা আমার সহ্য হবে না। ভাইয়া, তোমার মতো ভাই থাকলে আমাদের আর কিচ্ছুর দরকার নেই। নিশা ভেজা চোখে প্রেমের কোমর জড়িয়ে ধরল, নাক ছেড়ে বলল, আমি তো তোমার বোন, বলো। প্রেম মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল, যেন চোখের কোণে এই জমে ওঠা পানিটা কেউ না দেখে ফেলে। বেরুজ বেগম ওদের দিকে তাকিয়ে বললেন, কে কি বললো সেসবে তোরা কান দিবি না। আমি তোদের মা, শুধু এটুকুই মনে রাখবি। কি ব্যাপার, মন খারাপ কেন? নিশা 2 তলার ফাঁকা বারান্দায় দাঁড়িয়ে বাইরের নিচের দৃশ্য দেখছিল। হঠাৎ স্বার্থের কণ্ঠস্বর শুনে পাশে তাকালো। স্বার্থর শান্ত দৃষ্টি দেখে ছোট হালকা নাড়িয়ে পড়ল। কারো কারো জীবন এত জটিল হয় যে। স্বার্থ নিশার কথা থামিয়ে দিয়ে বলল। নিশা এখন আপনার মন খারাপের কারণ বলুন। ফের বাইরে তাকিয়ে বলল, কায়নাতের মতো আমারও তো মা বাবা নেই স্বার্থ ভাই, তবু আমি কখনো মা বাবার কমতি বুঝিনি। আজ যখন রাহেলা দাদি এতগুলো কথা বললেন, তখন মনে হয়েছিল সত্যি হয়তো আম্মু আব্বুর ঘাড়ের উপর বসে আছি আমরা 2 বোন। ভাইয়া আর আম্মু তখন মাথায় হাত রেখে পরিস্থিতি হ্যান্ডেল করলেন। খুব ভাগ্য করে এমন একটা পরিবার পেয়েছি আমি। শোনো, দুঃখ কষ্ট সবার জীবনে আছে, তাই বলে মন খারাপ করে থাকলে চলে? তোর 4 ভাই জীবন দিয়ে হলেও তোদের 2 বোনকে সর্বোচ্চ সুখী জীবন দেওয়ার চেষ্টা করবে, জানিস তুই? জানি জানি বলেই আজ গাল ভরে হাসতে পারছি। স্বার্থ মুচকে হাসল। দীর্ঘশ্বাস ফেলে নিশার চোখের পানি মুছে দিয়ে বলল, একবার আমার ঘরে আয়, কথা দিচ্ছি তোর চোখে কোনো দিন 1 ফোঁটা পানি আসবে না। বুকের ভেতর লুকিয়ে রাখবো তোকে। নিশা লাজুক হাসল। স্বার্থর চোখে চোখ রেখে বলল, শেষ ইচ্ছেটুকুই যে তুমি। ক্ষীণ আলোয় অর্ণর ঘর আলোকিত। কায়নাত পেটের ব্যথায় কাতরাচ্ছে, মাথার চুল এলোমেলো হয়ে পুরো বিছানা ছড়িয়ে আছে। অস্পষ্ট স্বরে ব্যথাতুর শব্দ কর্ণদয়ে পৌঁছাতে অর্ণ পিটপিট করে চোখ খুলল। কায়নাতকে এমন ব্যথায় কাতরাতে দেখে ঘুম ঘুম চোখে উঠে বসলো বিছানায়। কায়নাতের মুখের সামনে চলে আসা চুলগুলো সরিয়ে বলল, ব্যথা যায়নি তোমার? কায়নাত মাথা নাড়ল, বিছানার চাদর আঁকড়ে ধরে ফুপিয়ে বলল, মরে যাব আমি। অর্ণ বালিশের পাশ থেকে ফোন বের করে প্রেমের নাম্বারে কল দিল। প্রেম খানিকক্ষণ পর নিশাকে নিয়ে ঘরে আসতেই কায়নাতকে কিছু জিজ্ঞেস করলেও কায়নাত উত্তর দিল না। প্রেম আট চোখে ভাইয়ের গম্ভীর বদন দেখে বলল, ভাইয়া, ভাবিকে হসপিটালে নিয়ে যাও, গাইনি ডক্টর দেখাও। নিশা তৎক্ষণাৎ কায়নাতকে নিয়ে অর্ণের সাথে বের হয় বাড়ি থেকে। কাউকে কিছু না জানিয়ে বেরিয়েছে তারা। ডক্টর দেখানোর পর জানা গেল কিছু গার্লস প্রবলেমের জন্য এমনটা হয়েছে। রিপোর্টে তেমন কিছুই আসেনি। ডক্টর বলেছেন রাত জাগা, খাওয়া অনিয়ম, মানসিক চাপ, পরিবেশ বদল এসবের কারণেই এই সমস্যা হয়েছে। তবে চিন্তার কোনো ব্যাপার নেই। গাড়িতে অর্ণ চুপচাপ বসে আছে কায়নাতের পাশে। কায়নাত দুর্বল শরীর ছেড়ে দিয়েছে অর্ণের বুকে, চোখ হাত খোলা। সামনে নিশা ছোট চেপে বলল, এত টেনশন কিসে? খাওয়াই অনিয়ম, আবার রাতও জাগো, কিন্তু কেন? কায়নাত চুপ রইল। অর্ণ লম্বা শ্বাস টেনে মাথা নিচু করে কায়নাতের শুকিয়ে যাওয়া মুখশ্রী দেখে বলল, ঘর থেকে 1 পা বের হলে ঠ্যাং ভেঙে গলায় ঝুলিয়ে রাখবো তোমার। বাড়ি ফিরতে ফিরতে 11টা বেজে গেছে। অনেকে জিজ্ঞেস করেছিল তারা কোথায় গিয়েছিল, তবে অর্ণ উত্তর দেয়নি। আতিয়া বেগমকে খাবারের কথা বললে তিনি কায়নাতকে নিয়ে ঘরে চলে গেছে। খাবার খেয়ে কায়নাতকে ওষুধ খাইয়ে ঘুমাতে বলেছিল অর্ণ। কায়নাতও কথা মতো ঘুমিয়েছে। নামাজের পর বরযাত্রী গেছেন মেয়ের বাড়ি। অর্ণ বাদে প্রায় সব ছেলেরা চলে গেছেন, মেয়েদের মধ্যেও কয়েকজন গেছেন। দুপুর 2টার পর আতিয়া বেগম অর্ণের ঘরে এলেন। নিশার থেকে তিনি শুনেছেন নিশা বরযাত্রীর সাথে যাওয়ার আগে সব বলে গেছে। আতিয়া বেগম কায়নাতের পাশে এসে বসলেন। অর্ণ ওয়াশরুমে গেছে। তিনি কায়নাতের মাথায় হাত রেখে বললেন, অনেকক্ষণ ঘুমিয়েছিস, ওঠ এখন। কায়নাত পিটপিট করে চোখ খুলে দাদির মায়া মুখশ্রী দেখে মুচকি হাসল। দাদি বললেন, এখন শরীর কেমন? ভালো। গোসল সেরে নে, তাহলে আরো ভালো লাগবে।
কানাত উঠে বসলো বিছানায়। অর্ণ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো দাদি কানাতের মাথার চুল আঁচড়ে দিচ্ছে। অর্ণ বের হতে আতিয়া বেগম বললেন, বউয়ের যত্ন নিতে শিখতে হবে ভাই। অর্ণ ভেজা চুল মুছতে মুছতে এগিয়ে এলো কানাতের কপালে হাত রেখে তাপমাত্রা চেক করে বলল, তাহলে তোমরা আছো কি করতে? আমরা কি আর আজীবন তোমার বউকে দেখে রাখবো? তোমাকেই তো দায়িত্ব নিতে হবে ওর। অর্ণ উত্তর না দিয়ে বারান্দায় চলে গেল। আতিয়া বেগম সাথে করে একটা শাড়ি নিয়ে এসেছিলেন, লাল পাড়ের একটা সাদা শাড়ি। তিনি ওটা কানাতের সামনে রেখে বললেন, গোসল করে এটা পরবি, আমি যাব তোর সাথে। পারবো দাদি। আতিয়া বেগম মুচকি হেসে চলে গেলেন। কানাত বিছানা থেকে নেমে ঘরটা হালকা পরিষ্কার করে গোসলে ঢুকলো। অন্য সোফায় বসলো ল্যাপটপ নিয়ে। কিছুক্ষণ পর কানাত বের হলো ঘরে এসে শাড়ি ঠিক করে বিছানায় বসতে নিশার কল এলো, ভিডিও কল। কানাত রিসিভ করতে নিশা ফারিহার বউ লুক দেখিয়ে বলল, নতুন ভাবিকে সুন্দর লাগছে না বলো? খুব সুন্দর লাগছে, শুধু আমি আমার বিয়েতে বউ সাজাতে পারলাম না। অর্ণ চোখ তুলে তাকালো, দেখলো কানাতের ঠোঁটের করে মুচকি হাসি লেগে আছে। কানাত নিশার সাথে কথা বলতে ব্যস্ত। বিকেলবেলা চৌধুরী বাড়ি 3 বস্তা কাঁচা ফুল এলো। লোক এসেছে হাসানে ঘর সাজাতে। কানাতের হাতে কাবেরী মেহেদি লাগানো। নুসরাত তাকে সিম্পল ভাবে মেহেদি লাগিয়ে দিয়েছে। হলুদের আগে দিন সবাই মেহেদি দিয়েছিল, শুধু সে বাদে। ঘরে বিছানায় কাঁচা ফুলের একটা গোলাপের গাজরা রাখা। কানাত খোপায় পড়বে, হাতে মেহেদির জন্য কিছুই করতে পারছে না। অর্ণ চোখ ছোট ছোট করে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, হাতে ওসব কি দিয়েছ? কানাত চোখ তুলে অর্ণর দিকে তাকিয়ে বলল, দেখছেন না মেহেদি দিয়েছি। হাত ধুচ্ছ না কেন? এখন ধুয়ে ফেলে রং হবে না, আপনি পারলে আমায় একটু সাজিয়ে দিন তো। অর্ণ তীক্ষ্ণ চোখে তাকালো। কানাত ঠোঁট চেপে বলল, বউ অসুস্থ থাকলে জামাইটা সেবা করতে হয়। আজকে চৌধুরী বাড়ির বড় ছেলের বিয়ে বস। ভেরস্কো ঠোঁটের সিগারেট সরিয়ে বলল, ওরা টাকা ব্যাক করেছে কবে? জানি না। আমি ওই মেয়ের লাশ চেয়েছিলাম, আর তুমি ওই মেয়েকে নিজের করে পেতে চাইছো। আমাকে তুমি ঠকাচ্ছ ভ্যারেস্কো। ভেরস্কোর চোখের লাল রক্তিম শিরাগুলো তক্ষুনি জ্বলে উঠলো। পড়শির দিকে তাকিয়ে তার ছোচে এক অদ্ভুত বিকৃত হাসি খেলে গেল। ঠকাচ্ছি আমি? গমগমে ভরাট কণ্ঠে ফিসফিস করে উঠল সে। হঠাৎই তার হাতে ঝড়ের মতো উঠে এলো পড়শির নরম গাল। পড়শি মুখ বাঁকি হেরে পড়লো, ঠোঁটের কোণে ফেটে রক্ত বেরিয়ে এলো। চারপাশ নিস্তব্ধ, কেবল ভেরস্কোর খসখসে নিঃশ্বাস আর পড়শির গুঙিয়ে ওঠার শব্দ শোনা গেল। পড়শি দাঁত চেপে আবারও সরাসরি চোখে চোখ রাখলো। আমাকে আঘাত করে কি আমি চুপ করে থাকবো ভেবেছ? তুমি এতদিন নিজের হাতেই নিজের কবর খুঁড়বে। ভেরস্কো আবারও ঝুঁকে এলো তার মুখের খুব কাছে। তার ঠান্ডা নিঃশ্বাস পড়শির কানে গিয়ে লাগলো। কবর? ওকে আগে কবর দিব আমি। হঠাৎ সে পড়শির গলা শক্ত করে চেপে ধরলো। আঙুলের চাপা শিরাগুলো ফুলে উঠল। পড়শির চোখ ভয়ঙ্করভাবে লাল হয়ে উঠেছে, হাত পা ছটফট করছে। চারিপাশে বাতাস যেন ভারী হয়ে এলো, দেয়ালের ছায়াগুলো কেঁপে উঠছে। পড়শির বুক ধরপড় করছে, নিঃশ্বাস আটকে আসছে। অবশেষে ভেরস্কো এক ঝটকায় তাকে মাটিতে ছুঁড়ে ফেল। পড়শি কাশতে কাশতে মাটিতে গড়িয়ে পড়লো, মুখ ভরে রক্ত আর কফ ফিরিয়ে এলো। ভেরস্কো আবারও সিগারেটটা ঠোঁটে চেপে ধরলো, ধোয়ার ভেতর দিয়ে ঠান্ডা স্বরে বলল, তোকে ছুঁয়ে দেখার জন্য সিনিয়েছিলাম। আমার তো তোর বডি পছন্দ হয়েছিল, আর ওই মেয়েকে আজীবনের জন্য চাই। আর যদি হয় অন্য চৌধুরী জিনিস, তাহলে তো কোনো কথাই নেই। ও আমার কলেজায় হাত দিয়েছিল, আমি আর কলেজা ছিঁড়ে ফেলবো। ছোচে করে বিকৃত হাসি নিয়ে ধোয়া ছালো, তার চোখ আগুন জ্বলছে। ওই মেয়েকে আমি আজীবনের জন্য চাই। ওর শ্বাস চলবে শুধু আমার নামে, ওর প্রত্যেকটা নিঃশ্বাসে বাঁচবে আমার নাম, অন্য চৌধুরী। সে শুধু নামটা লিখে রেখেছে, কিন্তু ওর দেহ মন সব আমি কেড়ে নিব। ওকে যদি আগুনে না জ্বালিয়ে মেরেছি। ভেরস্কো কথা থামালো। পড়শি চোখে ক্রোধ মিশিয়ে তাকালো ভেরস্কোর দিকে। ছোচে কাঁপন ধরলেও দাঁত পেশে বলল, আমি তোমার জন্য অর্ণকে ছেড়েছিলাম ভ্যারেস্কো, আজ তুমি ওই রাস্তার মেয়ের জন্য আমাকে অস্বীকার করছো। ভেরস্কো মুহূর্তেই মধ্যে ক্রোধে ফেঁচে পড়লো। এক ঝটকায় সে পড়শির চুল মুঠো করে টেনে ধরলো, মাথাটা দেয়ালে সজোরে আছাড় মারলো। ধপ করে শব্দে দেয়ালে
রক্ত ছিটকে বেরিয়ে এলো। পড়শির যন্ত্রণা চিৎকার দিয়ে উঠলো, কিন্তু বেরস্কো কোনো দয়া দেখালো না। প্রতিটা আঘাতে পড়শির দেহ কেঁপে উঠল। হাড় চুরমার হওয়ার শব্দ যেন স্পষ্টই শোনা যাচ্ছিল। চুপ! আমার পথে বাধা দিলে এভাবে চূর্ণ করে দেব। কায়নাত আমার হবে। আমি চাইলে ওর হৃৎপিণ্ডও আমার নামে ধরে তুকতুক করবে। প্রয়োজনে আমার হাতে মরবেও। হাসানের ঘরে নুসরাত এবং কায়নাত বসে আছে। পুরো ঘর ফুল দিয়ে সাজানো হয়েছে। লাল রঙের বিছানা, চাঁদের উপর গোলাপের পাপড়ি এবং গাঁদা ফুল ছিটিয়ে রাখা হয়েছে। অনেক রঙের মোমবাতি আনা হয়েছে, সেগুলো মেঝেতে রেখে কায়নাত একটা একটা করে দেখছে। কায়নাত হঠাৎ বলে উঠল, আচ্ছা আপু, এই মোমবাতি জ্বালালে কি হবে? এটা সৌন্দর্য, মুহূর্ত সুন্দর ও মনোমুগ্ধকর করার জন্য এটা বেস্ট। তাহলে তোমাদের উচিত ছিল আমার বাসর ঘর এমন করে সাজানোর। কি এক বিয়ে করলাম, জামাই আমাকে ঘরেই ঢুকতে দিল না বাসর রাতে। বাসর ঘর? সেদিন যদি ভুল করেও ভাইয়ের সামনে যেতাম, তাহলে আজ আমি কবরে থাকতাম। কায়নাত কিছু মোমবাতি শাড়ির আঁচলে উঠিয়ে নিয়ে বলল, ফুল তো আরো বাকি আছে, তাই না আপু? হ্যাঁ। আমি নিয়ে যাই। এসব দিয়ে তুমি কি করবে? বাসর ঘর সাজাবো। নুসরাত ঠোঁট চিপে হেসে মাথা নাড়ালো। সন্ধ্যার পর নিচে হইচই শুরু হলো। বউ এসেছে। ড্রয়িং রুমে মুহূর্তেই ভরে এলো। রেখা বেগম সদর দরজায় দাঁড়িয়ে দোয়া পড়ে হাসান এবং ফারিয়ার মাথায় ফু দিয়ে মিষ্টি মুখ করালেন। ওদের ড্রয়িং রুমে এনে সোফায় বসানো হলো। ফারিয়ার সাথে তার বোন বিপাশা এবং এক কাজিন এসেছেন, তাদের বসতে দেওয়া হলো। কায়নাত রান্নাঘর থেকে পানি এনে ফারিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি আপনার যা হই, মনে আছে? ফারিয়া লাজুক হেসে মাথা নাড়লো। হাসান শিকুসকে বলল, বুড়ি, নতুন যা পেয়ে ভাইকে ভুলে গেলি? আমার পানি কই? সবাই হেসে ফেল। কায়নাত মুখ বাঁকিয়ে ভিজছিলে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তোমার জন্য তোমার বুড়ো খাটাস ভাই আছে, আমি কেন তোমার মনে রাখতে যাব শুনি? হাসান হেসে ফেল। খানিকক্ষণ পর আতিয়া বেগম ফারিয়ার সাথে সবার পরিচয় করিয়ে দিতে লাগলেন। একদম খাওয়া দাওয়া করিয়ে তারপর বাসর ঘরে পাঠাবেন। নিধি পা খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের ঘরে এলো। দরজা চাপিয়ে ফ্যান ছেড়ে দিয়ে বিছানায় বসলো। ডান পা উঁচিয়ে দেখলো গোড়ালির জায়গায় পা অনেকখানি ছিলে গেছে। ব্যথা নাক মুখ কুচকে ফেলেছে। ফেরার পথে ফারিহার বাড়ির সামনে পড়ে গিয়েছিল। শাড়ির আঁচল কাঁধে উঠিয়ে কিছুক্ষণ বসেও রইল ওভাবেই। গরম লাগছে ভীষণ। দরজায় খটখট শব্দ হয়। কুচকে সেদিকে তাকিয়ে বলল, প্রেম কে? দরজা খুলে ভেতরে এলো। নিধি বলল, আপনি এখানে? প্রেম বিনা বাক্যে নিধির পায়ের কাছে এসে হাঁটু মুড়ে বসলো। নিধি চোখ বড় বড় করে আতঙ্কিত হয়ে বলল, আল্লাহ, আপনি এখানে বসলেন কেন? প্রেম বা হাত দিয়ে পাঞ্জাবির পকেট থেকে একটা মলম বের করে নিধির পা আঁকড়ে ধরল। পুরো শরীর ঝাঁকিয়ে উঠলো মেয়েটার। পা মোচড় দিয়ে বলল, আল্লাহ মাফ করুক, আমার পা ছাড়ুন ডাক্তারবাবু। প্রেম শক্ত করে পা ধরে সেখানে মলম লাগিয়ে দিতে দিতে বলল, ব্যথা পেলে সারিয়ে দেওয়ার জন্য তোর ডাক্তারবাবু আছে। নিধি থমকে গেল। প্রেমের চোখে চোখ পড়তে ছোট চোখ গিলে বলল, আমার ব্যথা আমি নিজেই সামনে নেব, আপনি কেন আমার জন্য কষ্ট করবেন? প্রেম মৃদু হাসল। নিধি ছলছল আঁখি পানে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, যতটুকু কষ্ট হচ্ছে তার থেকে দ্বিগুণ হারে পুড়ছে এই মন, জ্বালিয়ে মেরে ফেললি আমায়। নিধির বুকের ভেতরটা হঠাৎই কেঁপে উঠল। গলা শুকিয়ে এলো। আস্তে আস্তে বলল, কেন পুড়ছে? আমি তো কারোর কিছু নই। প্রেম তার আঙুলে লেগে থাকা মলমটা মুছে নিয়ে নিধির পায়ের আঙুলের কাছে আঙুল ছুঁয়ে নরম স্বরে বলল, তুই কারো না বলেই হয়তো মনে হয় তোকে আপন করে নিতে চাই সবচেয়ে বেশি। নিধি চোখ থেকে হঠাৎই চপ করে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। সে মুখ ঘুরিয়ে নিল। কণ্ঠ ভারী হয়ে এলো, আপনি যা বলছেন সেগুলো বলা ঠিক হচ্ছে না ডাক্তারবাবু। প্রেম স্ত্রীর চোখে তাকিয়ে রইল তার দিকে। গম্ভীর কণ্ঠে বলল, থাপড়ে গাল লাল করে ফেলবো বেয়াদব মেয়ে। ওই মেয়ে দুইটার কথা শুনে তোর মাথা গেছে? আমার মুখের কথা তোর বিশ্বাস হয় না? কথাগুলো বলেই প্রেম ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দরজার দিকে এগোতে গিয়ে এক মুহূর্তের জন্য থেমে গেল। পেছনে তাকিয়ে গম্ভীর মুখ করে বলল, তোর ব্যথা সামলানোর মতো শক্তি যদি কারোর থেকে থাকে তবে সেটা আমি। রাগ অভিমান সহ্য করব, কিন্তু অবিশ্বাস নয়।
দরজাটা আস্তে বন্ধ হয়ে গেল। নিধি নিস্তব্ধ ঘরে একা বসে কেঁদে ফেলল। বুকের ভেতরটা যেন অদ্ভুত টান মেরে উঠেছে। কায়নাত, নিশা, সুহা, জয়া, বৃষ্টি, নিধি এবং মাহি হাসানের ঘরের ভেতরে খিল দিয়ে বসে আছে। বিছানায় ফারিহা ঘোমটা মাথায় বসে। বাইরে তর্ক চলছে টাকা নিয়ে। নিধি খিলখিলিয়ে হেসে কায়নাতকে বলল, 35 নিবি? তাহলে এই বাসর ঘর আজ আমাদের। ছি, বাসর ঘরে আমরা কি করব? কি করব মানে? বাসর ঘরে মানুষ কি করে? বাসর ঘরে নিশার মুখে রক্তশূন্য হয়ে এলো লজ্জায়। কায়নাতরা হু হু করে হেসে উঠল। মাহি নাক টেনে টেনে চোখের পানি মুছে বলল, নিশাপুর জন্য একটা জামাই এনে দেই, তাহলে বাসর ঘরের বাসর কাটানোর শখ মিটে যাবে। আমি বাসর ঘরে থাকতে চেয়েছি নাকি? নিধি আপু বলেছে বাসর করবে। বাসর করব মানে? বাসর করার কথা কখন বললাম? কায়নাত বিরক্ত হয়ে দরজার নিকট এগিয়ে গেল। বাইরে থেকে বিহার বলছে টাকার সংখ্যা কমাতে। নিধিও এগিয়ে এলো। সেও গলা কেসে বলল, বড় ভাই, আমরা একটা টাকাও কমাবো না। হয় টাকা দাও, না হয় বাসর ঘর ছাড়ো। অনেক তর্কাতর্কির পর রাজি হলো হাসান। ওরা ঘর থেকে বের হতে হাসানকে ঘরে ঢুকতে দেওয়া হলো। ঘরের ভেতর গিয়ে দরজা আস্তে টেনে দিল সে। চারপাশে গোলাপের পাপড়ি, ফুলের গন্ধ আর মোমবাতির আলো মিলেমিশে এক জাদুকরী পরিবেশ তৈরি করেছে। ফারিহা বিছানার কোণে লাল ঘোমটায় মাথায় দিয়ে বসে আছে। তার হাত কাঁপছে, বুকের ভেতর ছিপছিপ করছে। হাসান কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরও অজানা ধুকপুকানি বাজছে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফারিহার সামনে বসল। ফুলের গন্ধে বাতাস ভারী হয়ে আছে, মোমবাতির শিখা কাঁপছে। সে ধীর কণ্ঠে বলল, ভয় লাগছে? ফারিহা ধীরে মাথা নাড়ল, গলা স্বর কেঁপে বেরোলো, না, তবে নতুন একটা জায়গা, নতুন মানুষ, সবকিছুই অচেনা লাগছে। হাসান মৃদু হেসে তার হাতটা ধরল। ফারিহার হাতের কাঁপন ধরা পড়লো হাসানের তালুতে। আজ থেকে কিছুই অচেনা থাকবে না। তুমি চাইলে পুরো দুনিয়াকে তোমার জন্য বদলে দেব। ফারিহার বুকের ভেতর হঠাৎ কেমন হালকা লাগলো। চোখ ভিজে উঠলো। সে মুখ ঘুরিয়ে নিল। চোখের অশ্রুবিন্দু টপটপ করে গাল বেয়ে নামলো। হাসান আঙুল বাড়িয়ে অশ্রু মুছে দিল। নরম কণ্ঠে বলল, চোখে পানি? আমি কি এত নিষ্ঠুর যে তোমাকে কাঁদাবো? না, তবে মেয়েরা খুশি হলেও কাঁদে। হাসান হেসে মাথা নাড়ালো। তারপর ধীরে তার ঘোমটাটা সামান্য সরিয়ে দিল। মোমবাতির আলোয় ফারিহার মুখ ঝলমল করে উঠল। লজ্জায় তার চোখের নিচে দিকে নেমে গেল। হাসান গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করল, এই মেয়েটার হাসি আর চোখের আলো আমি সারা জীবন আগলে রাখবো। চারপাশে নিস্তব্ধ, শুধু দুজনে আর নিঃশ্বাসের শব্দ মিশে যাচ্ছে। ফুলের গন্ধে হাসান একটু ঝুঁকে ফারিয়ার কানের কাছে আলতো স্বরে বললাম, তুমি জানো, আজ থেকে শুধু আমি তোমার হাসি, তোমার রাগ, তোমার অভিমান সব আমার হবে। ফারিয়ার বুক থক করে উঠল। সে গলাটা শুকিয়ে আসতে টের পেল। লজ্জা মাথা নিচু করে জিজ্ঞেস করল, আমার যদি অভিমান হয় তখন আপনি আমার অভিমান ভাঙাবেন? তুমি অভিমান করবে, আমি সেটাও আগলে রাখবো। তোমার অভিমান যদি পাহাড় হয়, আমি নদীর মতো গলে গিয়ে ভেঙে দেব। ফারিয়ার চোখ ভিজে উঠল। সে প্রথমবার সাহস করে হাসানের চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল এক অন্যরকম ভালো লাগা, নতুন পবিত্র অনুভূতি। আজ থেকে আমি শুধু আপনার, তাই না? হাসান তার হাত শক্ত করে ধরে গম্ভীর কণ্ঠে বলল, না, আজ থেকে আমরা একে অপরের। ফারিয়ার ঠোঁটে অনিচ্ছুক লাজুক হাসি ফুটে উঠল। হাসান ধীরে হাত বাড়িয়ে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। মোমবাতির আলোতে কাঁপতে কাঁপতে তাদের দুজনের মুখ একেবারে কাছাকাছি নিয়ে এলো। লজ্জা, ভালোবাসা আর আবেগের ঘরটায় ভরে উঠল। সেখানে ছিল আল্লাহর উপহার হিসেবে দুই নরনারীর পবিত্র প্রথম রাত, পবিত্র স্পর্শ। ড্রয়িং রুমে আলোচনায় বসেছে বাড়ির পুরুষেরা। কাল বৌভাত, বিশাল আয়োজন করা হয়েছে। ভীষণ ব্যস্ততায় কাটবে দিন। অর্ণ তার দুই বন্ধু এবং 3 ভাইকে নিয়ে দাদার পাশে বসে আছে। তাছাড়া নাজদিনও সেখানে উপস্থিত। আজগর চৌধুরী সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছেন। কেউ যেন অসন্তুষ্ট না হন সেদিকে খেয়াল রাখতে বলেছেন। রাত 12টার দিকে অর্ণ, শেহের আর স্বার্থকে নিয়ে বের হয়েছে বাড়ি থেকে। চৌধুরী বাড়ির সীমানা পেরিয়ে অন্য পথে চলছে 3 জন। স্বার্থ ঠোঁটে ধরে রাখা সিগারেট শেহেরের দিকে এগিয়ে দিয়ে বলল,
অর্ণ শুধু দীর্ঘশ্বাস ফেলল, বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না সে। 3 বন্ধু মিলে খানিকক্ষণ রাতের আধারে ঘুরঘুর করলো শান্ত গ্রামটায়। অন্যদিকে চৌধুরী বাড়ির অনর কক্ষ ফুলের রাজ্যে তলিয়ে ফেলেছে কায়নাত। বিছানায় নতুন ধূসর রাঙা চাদর বিছিয়েছে, সেখানে নানা রঙের ফুলের পাপড়ি ছড়িয়ে ছিটিয়েছে সে। পুরো ঘরের জায়গায় জায়গায় রঙিন মোমবাতি দিয়ে আলোকিত করা হয়েছে। কায়নাত দাদির ঘরে গিয়ে দাদির বিয়ের লাল টুকটুকে শাড়ি এনে গায়ে জড়িয়েছে। মাথার লম্বা চুল কোপা করে সেখানে জুঁই গোলাপ আর বার্বলেরিয়া ফুলের গাজরা লাগিয়েছে। কপালের সামনে কিছু চুল বের করা, হাত ভর্তি লাল কাচের রেশমি চুড়ি, গলায় শাশুড়ির দেয়া ডায়মন্ডের সেই লকেট, কানে ঝুমকা, ঠোঁটে হালকা লাল লিপস্টিক আর নাকে নাকফুল, চোখে চিকন করে কাজল দেয়া। কায়নাত শাড়ির আঁচল মাথা টানো, লাজুক চোখে আয়নায় নিজের দিকে তাকাতে লজ্জায় লাল হয়ে এলো মুখশ্রী। জ্যোৎস্না আলোয় আজ গ্রামটা অদ্ভুতভাবে আলোকিত হয়ে আছে। গুটি গুটি পায়ে ঘরের লাইট বন্ধ করে বারান্দা এগিয়ে গেল। কায়নাত বারান্দার রেলিংয়ে দাঁড়িয়ে নিজের মনে মনে কথা বলছিল। চোখে এক অদ্ভুত ঝিলিক হঠাৎ নিজের কথায় কানে এসে লাগলো। সে থমকে গেল, তার ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল। মুখ হাত দিয়ে ঢেকে ফিসফিস করে বলল, এত লজ্জা কেন লাগছে? গাল হালকা লাল হয়ে গেল, বাতাসে চুল উড়ে এসে গাল ছুঁয়ে দিল। তার হাসি আরো গভীর হয়ে উঠল। মনে হলো তার নিজের মনেও আজ কেমন যেন তাকে নিয়ে মজা করছে। সে দূর আকাশ পানে তাকে গুনগুন করে কাঁদত। দিন গেল, মাস গেল, গেল বহু বছর, তবু যেন শেষ হয় না ভালোবাসার প্রহর। তোমায় নিয়ে সারা জীবন কাটাতে চাই, তুমি ছাড়াই আমার আপন কেহ নাই। ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে যেতে চাই সুখের দেশে হারিয়ে। শর্ট থামার সাথে সাথে আলতো মিষ্টি বাতাস এসে বাড়ি খেলো কায়নাতের কাজল রাঙা চোখে। বুকটা কেমন ধুকপুক করছে। হঠাৎ দরজার পাশ থেকে কারো পায়ের শব্দ। হাওয়ায় ঘুরে দাঁড়ালো কায়নাত, পা বাড়ালো ঘরের ভেতরে। মোমবাতির হালকা আলোয় আর ফুলের ঘ্রাণে পুরো ঘর মেতে আছে। সেই ঝাপসা আলোয় কায়নাতে লাল চুকচুকে বধূরূপ একটু বেশি মোহনীয় ঠেকল। ঘরে অনর উপস্থিতি টের পেল কায়নাত। চোখ তুলে সামনে তাকাতে দেখলো সাদা পাঞ্জাবি গায়ে জড়ানো এক সুঠাম দেহের পুরুষকে। অন্য দৃষ্টি কায়নাতের দিকে। লাল নববধূ সেজে কায়নাত দাঁড়িয়ে আছে তার ওই স্বামীর সামনে। আজ এই অনুভূতি নতুন, কেমন অদ্ভুত ভালো লাগার মতো খুশিময় মুহূর্ত। অর্ণ এক পা করে এগিয়ে এলো কায়নাতের নিকট। কায়নাতের একদম সামনে এসে দাঁড়ালো সে লজ্জায়। কায়নাত দৃষ্টি নত করলো। অর্ণ কায়নাতের চিবুক উঁচু করে ধরলো। অর্ণর চোখে চোখ রেখে মেয়েটার শরীরে কাঁপন ধরলো। অর্ণ কায়নাতের কাজল রাঙা চোখে চোখ রেখে বলল, বসাচ্ছেন? কায়নাত লজ্জা মাখা মুচকি হেসে ছোট্ট করে, লাল বউ? কার বউ? আপনার। অর্ণ চৌধুরীর বউ। জবাব দিলাম। বুকের ভিতর কেমন ধুকপুক করছে ভয়ে লজ্জায়। অর্ণর ওই ধারালো চোখে চোখ রাখা যেন এক বিশ্বযুদ্ধের সমান মনে হচ্ছে। অর্ণ এক হাত কায়নাতের কোমরে রেখে আরেক হাত দিয়ে গাল আঁকড়ে ধরল। নরম আঙুলের ছোঁয়া কায়নাতের উষ্ঠ জোড়ায় স্পর্শ করতে গায়ে শিহরণ জাগলো। কায়নাতের ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চাইলো, তার আগে কায়নাত অন্য ঠোঁটের উপর আঙুল চেপে ধরল। ঘাত ঝুঁকিয়ে কায়নাতের ভীতু বদনে একবার তাকিয়ে দখল করলো তিত্তির করে কাঁপতে থাকা ঠোঁট জোড়া। কায়নাতের চোখ বুঝে এলো আজ অর্ণর ছোঁয়ায় কোনো জোর জবরদস্তি ছিল না, শুধু ছিল নরম আলো আলতো স্পর্শ। হঠাৎ করে দরজায় প্রচন্ড শব্দ করে স্বার্থ চিৎকার করে বলল, ওই শালা দরজা খোল, তাড়াতাড়ি বের হ অর্ণ। চমকে হাঁপিয়ে উঠে কায়নাত মুখ লজ্জায় অর্ণর বুকে আছড়ে পড়ল। বুকের ভেতর ঝড় বইছে উথাল পাতাল করে। দুজনের ভারী শ্বাস প্রশ্বাসে ঘর হঠাৎই ভারী হয়ে গেল। বাইরে থেকে স্বার্থ দরজা ধাপড়ে বলল, ভাই দরজাটা খোল। কায়নাত সরে এলো অর্ণের নিকট হতে। অর্ণ এখনো কেমন অদ্ভুত দৃষ্টি মেলে কায়নাতের লেপটে যাওয়া ঠোঁটের দিকে তাকিয়ে আছে। কায়নাত চোখ তুলে আর চোখে তাকিয়ে চোখ নামিয়ে ফেললো। অর্ণ শান্ত ও ধীর কণ্ঠে বলল,
সামান্য ঠোঁটের ছোঁয়া সহ্য করতে পারছো না, আমাকে সামলাবে কি করে? কানাত লজ্জা মাথা নিচু করে রাখলো। অর্ণর বলা কথা শুনে যেন গাল লাল চুকচুকে হয়ে এলো মুহূর্তে। অর্ণ ধীর পায়ে দরজার নিকট এগিয়ে গিয়ে ঘরের খিল খুলে দিতে স্বার্থ সুত হয়। সব রেডি বেবি, জাস্ট কষ্ট করে ওইখানে যেতে হবে। বাড়িতে এলো না কেন? পায়ে ব্যথা, হেঁটে চৌধুরী বাড়ি আসতে পারবে না। নিশা, নিধি, শেহের আর প্রেমকে ডাক। ওরা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে জানো, তুমি বলার আগেই আমি রেডি করে রেখেছি। অর্ণ মাথা নাড়ায়। স্বার্থ চলে যেতেই সে ঘাড় ঘুরিয়ে কানাতের দিকে তাকায়। মেয়েটার শাড়ির আঁচল হাতের মুঠোয় নিয়ে কসলাচ্ছে। অর্ণ হঠাৎ করে বলে উঠল। মিসেস অর্ণ, শুনছো? কানাত ফট করে অন্যর দিকে তাকায়। কি বলে ডাকলো? সে অবাক চোখে অন্যর দিকে তাকিয়ে বলল, কি বলেন? অন্য উত্তর দেয় না। এগিয়ে এসে মাথায় আঁচল ঠিক করে ডান হাত আঁকড়ে ধরে, তারপর হাঁটা ধরে ঘরের বাইরে। কায়নাত হতবম্ব হয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? আল্লাহ, কত রাত হয়েছে দেখেছেন? চলুন কন্টিনিউ করি। বলেই মুখের উপর বা হাত চেপে ধরল। অনর কদম থমকে গেল কায়নাতের কথা শুনে। ফ্রিকুচকে কায়নাতের বদন পানিয়ে তাকিয়ে বলল, কি বললে? কিছু না। অনেক ঠোঁট কামড়ে বোধহয় আলতো হাসলো, তবে সে এক টুকরো জল চলে হাসি কায়নাতের দৃষ্টিতে ধরা দিল না। অন্য কায়নাতকে নিয়ে সিঁড়ি ডিঙিয়ে সদর দরজায় পার করে বাড়ির বাইরে বেরিয়ে এলো। বাড়ির বাইরে স্বার্থরা সবাই দাঁড়িয়েছিল। নিশা গুনগুন করে স্বার্থর সাথে ঝগড়া করছিল। ভাই আর কায়নাতকে আসতে দেখে অবাক চোখে তাকিয়ে রইল। কায়নাতকে দেখে সে চিৎকার করে বলল, ওমা, লালবু। স্বার্থ নিশার মুখ চেপে ধরল, তাতে তৎ লাগিয়ে বললাম, শোনা, একটু আস্তে কথা বল, বাড়ির মানুষ টের পেলে খবর আছে। কায়নাত আশ্চর্য হয়ে সবার দিকে তাকিয়ে বলল, তোমরা সবাই বাইরে কি করছো, তাও আবার এত রাতে? নিশা ঝাড়া মেরে স্বার্থের হাত সরিয়ে দিয়ে বলল, নিজেই দেখে নিও। কায়নাত ঘাড় উঁচিয়ে অন্যদিকে তাকালো। অন্য কায়নাতের চোখে চোখ রেখে হাত ধরে সামনের রাস্তা হাঁটা তোল। জ্যোৎস্না রাতের হালকা আলোয় সবাই অন্ধকার সরু রাস্তা ধরে এগোতেই থাকে। কায়নাত যতই হাত টানতে চায়, অন্য দৃঢ় হাত যেন তাকে বাধ্য করে সঙ্গে হাঁটতে। বাতাস হালকা, আকাশে তারাগুলো মৃদু চলছে। বটতলার মাঠ পেরিয়ে ছোট্ট খাট্ট পুরনো একটি বাড়ির সামনে সবাই এসে দাঁড়ায়। অন্য ঘাড় পাকিয়ে কায়নাতের দিকে তাকায়। কায়নাত আশ্চর্য চোখে সেই বাড়ি দেখে বলে, এটা তো কুদ্দুস কাজী চাচার বাড়ি। কায়নাতের চোখে অবিশ্বাস আর কৌতূহল একসাথে জেগে উঠে। সে বাড়ির দরজার দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই সময়ে সবাই এখানে কেন এলো? নিশা আর স্বার্থর বিয়ে দিতে। স্বার্থ, নিশা এবং বাকিরা দূরে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে, মনে হচ্ছে কোনো গোপন পরিকল্পনার অংশ। কায়নাত ধীরে ধীরে অন্যদিকে তাকিয়ে বল, এখানে আমরা কেন এসেছি? এত রাতে এখানে কেন? অর্ণ কায়নাতের হাত আরো শক্ত করে ধরে, চোখে অদ্ভুত এক রহস্যময় চাহনি। সে মুখ খুলল নীরব। রাতের কায়নাতের কানের কাছে ঝুঁকে একটুখানি কঞ্চে বলল, এখানে একজোড়া চড়ুই পাখির বিয়ে হবে আজ। কায়নাত অবুঝ চোখে তাকায়। তার তো বিয়ে হয়ে গেছে, তাহলে কার বিয়ে হবে? একে একে বাড়ির ভেতরে ঢুকে যায় সবাই। বাড়ির আঙিনায় দাঁড়িয়েছিলেন কুদ্দুস কাজীর ছেলে। ওরা সবাই আসতেই ভেতরে নিয়ে গেল সে। এটাই কাজী অফিস, ছোট একটা ঘর, সেখানে কত কাগজপত্র। কুদ্দুস বসেছিলেন চেয়ারে। কায়নাতকে দেখে মিষ্টি এসে বললেন, কেমন আছেন কায়নাত? ভালো রেখেছেন আল্লাহ। আপনার কি অবস্থা? আছি কোনো রকম, আয় এসে বস। অর্ণ কায়নাতকে নিয়ে টেবিলের সামনে রাখা চেয়ারে গিয়ে বসলো। অর্ণ শান্ত কণ্ঠে বলল, বিয়ে পড়েন। কায়নাত বিস্মিত চোখে অন্যের দিকে তাকায়। নিশা পেছন থেকে খিলখিলি হেসে বলে, আজ তোমাকে নতুন করে বিয়ে দিব কায়নাত। আজকের পর থেকে তোমাকে ভাবি বলে ডাকবো। কার বিয়ে? আমার তো বিয়ে হয়ে গেছে। তারপর অর্ণর দিকে তাকিয়ে বলে, আপনি কি আমাকে আবার বিয়ে করবেন? অর্ণ নিশ্চুপ হয়ে বসে থাকে। তার দৃষ্টি খেলা করছিল কায়নাতের লাল মুখের দিকে। কাজী অর্ণকে প্রথমে জিজ্ঞেস করলেন, কত টাকা কাবিন করবা বাবা? অর্ণ কায়নাতের দিকে তাকায়, বলে, তোমার কত টাকা কাবিন করবো? আগেরবার বিয়েতে অনেক টাকা দিয়েছে, এবার একটু কম করে বলো। কায়নাত যেন এখনো কিছুই বিশ্বাস করতে পারছে না। জ্যাপ জ্যাপ করে শুধু অর্ণের দিকে তাকিয়ে আছে। নিধি ও নিশা চোখ দেখাদেখি করলো, যেন ভাবছে অর্ণ কি কিপটামি করছে। অর্ণ ফ্রিকুচকে বলে, বলো। কায়নাত মাথা নুইয়ে ফেলে, ধীর কণ্ঠে বলে, আপনার ইচ্ছা। কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। অর্ণ
কাবিন করতে বলল 1001 টাকা। স্বার্থ নাক মুখ কুচকে নিশার কানে কানে বলল, তোর ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকতেও বাটপাটা 1001 টাকা কাবিন করলো কেন? অর্ণ পকেট থেকে মানি ব্যাগ বের করে সেখান থেকে 1000 টাকার একটা নতুন নোট বের করলো। সেখানে 2 টাকার একটা ছোট্ট কয়েনও ছিল। সেটাও বের করে কানাতের সামনে রেখে বলল, এত টাকা খরচ করতে পারবো না, মানে ব্যাগ এতটুকুই ছিল, 1 টাকা বেশি দিয়েছি, নাও। কানাত ভোতা মুখে সেই টাকার দিকে তাকিয়ে ঠোঁট ভেজালো। প্রেম পাশ থেকে নাক ছিটকে বলল, এত গরিব জীবনে দেখিনি ভাই, আমার কাছ থেকে অন্তত হাওলাত নিতে পারতে। তোর টাকা নিব কেন বেয়াদব, মুখ বন্ধ রাখ। কাজী বিয়ে পড়ানো শুরু করলেন। খানিকক্ষণ পর ঠোঁটে মৃদু হাসি নিয়ে কানাতের দিকে তাকালেন, ধীরে ধীরে বলতে লাগলেন, কন্যা কায়নাত সুবাহা, আপনি কি অর্ণ চৌধুরীকে স্বামী হিসাবে গ্রহণ করতে রাজি? যদি রাজি থাকেন তাহলে বলুন কবুল। কানাত চোখ কুচকে বন্ধ করে ফেলে। গালের লালিমা নিয়ে কিছুক্ষণ নীরবই রইল। এই অনুভূতি যেন ভীষণ ভারী। তার এর আগেও বিয়ে হয়েছে এই মানুষটার সাথে। সেদিন কবুল বলতে বুকের মাঝে এত ভার অনুভব হয়নি। কাজী ফের একই কথা বলতেই কানাতে হাতের আঁচল একটু আঁকড়ে ধরে সে অবশেষে কাঁপা কাঁপা কঞ্চে বলল, কবুল। চোখটা যেন ঝাপসা হয়ে এলো। উপস্থিত সবাই আলহামদুলিল্লাহ পড়ল। কারণ 3 বার কবুল বলার পর অর্ণ কবুল পড়ল। আজ নতুন করে আবারও 2 অসম বয়সী নরনারী পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। বিয়ে পড়ানো শেষ হলে তারা বাড়ি থেকে বেরিয়ে আসে। কানাত ভীষণ চুপচাপ, মুখে একটা কথাও নেই। হঠাৎ প্রেম পাশ থেকে অনেকে খোঁচা মেরে বলল, মানুষের এত রং ঢং বুঝি না বাপু, কট খেয়ে একবার বিয়ে করে আবার ঢং করে নতুন করে বিয়ে বসেছে। আমরা কি বানের জলে ভেসে এসেছি? আমাদের কি মানুষ চোখে দেখে না? আমার মতো দামড়া একটা যুবকের বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে, আর কেউ পাত্তাই দিচ্ছে না। জান, বুকে আয়, তোকে একটু জড়িয়ে ধরি। মনের কথাটা বলার জন্য তুই আমার থেকে একটা চুম্মা উপহার পাবি। এখন কি তোমারও প্রেগনেন্ট হওয়ার শখ হয়েছে? ওরা সবাই ঝগড়া করতে করতে সামনে এগিয়ে যায়, পেছনে রেখে যায় সদ্য বিবাহিত 2 জন মানুষকে। কানাত সামনে হাঁটছে, হাঁটার গতি ভীষণ ধীর। তার আর পেছনেই তার স্বামী অর্ণ। বটতলার পুরো মাঠে প্যান্ডেল করা হয়েছে। কানাত সেদিকে একবার তাকে থমকে দাঁড়ালো, পিছু করে অর্ণর চোখে চোখ রাখলো। অর্ণর দৃষ্টি আজ ভীষণ নরম। কানাত হাজার চেয়েও সেই চোখে বেশিক্ষণ চোখ রাখতে পারল না। সে খানিকক্ষণ চুপ থেকে বলে, আমায় কেন আবার বিয়ে করলেন? আপনি না আমায় তালাক দিতে চেয়েছিলেন? তালাক দেওয়ার হলে বিয়ের দিনে দিয়ে দিতাম, ডিভোর্স পেপারতে শুধু একটা প্রমাণ। তাহলে আজ মুখ দিয়ে এতবার তালাকের কথা বলেছি যে বিয়ে নিয়ে আমার সন্দেহ ছিল, এত বিয়ে টিকে আছে নাকি। কানাত যেন অর্ণর একটা কথা বিশ্বাস করতে পারছে না। সে অবিশ্বাসের স্বরে বলল, আপনি আমাকে তাহলে বউ বলে মেনে নিয়েছেন? না। অর্ণর ঠান্ডা উত্তর শুনে কানাতের বুকের ভেতরটা ধপাস করে উঠল। চোখের কোণে রাগ আর অভিমান জমে উঠল মুহূর্তেই। সে দাঁত চেপে একদম কড়া স্বরে বলে উঠল, তাহলে এত নাটক করার মানে কি? আবার কাজী কাছে নিয়ে গিয়ে নতুন করে বিয়ে করলেন কেন? আমার কি বউ হয়ে বউ সাজার খুব শখ ছিল, নাকি আপনার এভাবে খেলতে ভালো লাগে? অর্ণ নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, কোনো জবাব দিল না। কানাত হাত দুটো কোমরে রেখে এবার রীতিমতো ঝাড়তে শুরু করলাম। কখনো তালাকের হুমকি, কখনো অবহেলা, আবার কখনো হঠাৎ রাতের অন্ধকারে টেনে এনে বিয়ে করা। আমি কি কোনো খেলনা যাকে ইচ্ছে মতো ব্যবহার করবেন? মানুষ আমি, আমারও অনুভূতি আছে, বুঝলেন আপনি? অর্ণের ঠোঁটে হালকা টান পড়লো। কানাত এবার আরো ক্ষেপে গিয়ে বলল, চুপ করে আছেন কেন? কিছু বলুন। নাকি বউ মানার সাহস নেই আপনার? বলবেন না আমি আপনার বউ। তবুও আমাকে নিয়ে যত ঢং দেখান আপনি, নাকি আপনার কোনো সমস্যা আছে? কথা শেষ করতে না দিয়ে অর্ণ হঠাৎই এগিয়ে এলো। এক ঝটকায় কানাতের হাত ধরে টেনে নিয়ে নিল নিজের কাছে। কানাত চোখ বড় বড় করে তাকে কিছু বুঝে ওঠার আগে অর্ণ ঝুঁকে তার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল, ভিজিয়ে দিল উষ্ঠ জোড়া। কানাতের বুকের ভিতর ধক করে উঠল। মুহূর্তেই তার সব কথা, সব রাগ, সব বকবক থেমে গেল। চোখ ঝাপসা হয়ে এলো, শরীরে নিস্তব্ধ হয়ে গেল। অর্ণ ঠোঁট সরিয়ে নিয়ে কানাতের কানে খুব নরম অথচ দৃঢ় স্বরে বলল, বউ হওয়া নিয়ে কখনো সন্দেহ করো না মেয়ে। তুমি বউ সেজে বিয়ে করতে চেয়েছিলে, আমি বউ সাজিয়ে বিয়ে করেছি। দুজনের সম্মতের বিয়ের পরের ভালোবাসাই তো হয় পবিত্র। কানাত অর্ণের দিকে তাকিয়ে লাজুক চোখে দৃষ্টি না মেলিল। মনে হলো সে নিজের উত্তরই পেয়ে গেছে। তবুও মুখে অভিমানী ভাব
রেখে উঁচু করে হাঁটা ধরলো। অন্য ঠোঁট কামড়ে হাঁটা ধরলো তার পিছু পিছু। চারপাশ নিস্তব্ধ, শুধু দুজন মানুষের পায়ের শব্দ শোনা যাচ্ছিল। আকাশে চাঁদ আর তারা পাশে হাজারো তারা যেন মিটিমিটি আকাশে চাঁদ আর তার পাশে হাজারো তারা যেন মিটিমিটি হাসছিল তাদের দেখে। সকাল থেকে চৌধুরী বাড়ি যেন উৎসবের রঙিন রঙে বাড়ি ভরে গেছে কাজের লোক, অতিথি আর আত্মীয় স্বজনের ভিড়ে। আকাশে রোদটা নরম হলেও বাতাসে এক ধরনের উত্তেজনা। আজ হাসানের বউ ভাত বড় আয়োজন হয়েছে, খাওয়ানো হবে বটতলার মাঠে, যেটা বাড়ি থেকে একটু দূরেই। তাই সকাল থেকে কাজের লোকেরা পায়ে হেঁটে বড় বড় হাঁড়ি বাসন চেয়ার টেবিল নিয়ে যাচ্ছে মাঠের দিকে। রান্নার মশলার গন্ধ, গরুর মাংস আর ঘিয়ে সুবাস মিলেমিশে চারিপাশে ভেসে বেড়াচ্ছে। বাড়ির মহিলারা ব্যস্ত, কেউ ছোটদের জামা কাপড় গুছিয়ে দিচ্ছে, কেউ আবার মাথায় গামছা বেঁধে রান্নাঘরে চা নাস্তার তদারকি করছে। বাগানে দাঁড়িয়ে আজগর চৌধুরী একে একে সবাইকে নির্দেশ দিচ্ছেন। 10টার মধ্যে সব হাঁড়ি বটতলায় পৌঁছাতে হবে। বটতলার মাঠে ইতিমধ্যে মঞ্চ সাজানো হচ্ছে, বাঁশ দিয়ে করা তরুণ গাধা রজনীগন্ধার মালা ঝুলছে চারিদিকে। আব্দুর চৌধুরী বটতলায় গেছেন নাজদিনকে নিয়ে। মাসফিক চৌধুরী দোতলায় সিঁড়ির কোনায় দাঁড়িয়ে কার যেন ফোনে চিৎকার করছেন। অন্য ঘর থেকে মাসই বের হয়েছে, বাবাকে চেঁচামেচি করতে দেখে এগিয়ে এলো কাছে। অর্ণ বাবার হাত থেকে ফোনটা নিয়ে কানে ধরলো, শান্ত ও শক্ত কণ্ঠে বলল, আরো সাহেব, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। টাকা আজ গায়েব হয়নি যে আপনি মাসের পর মাস বাহানা দিয়ে যাবেন। আমি জানি এই কাজ কে করেছে, অ্যান্ড আমি যদি একবার ধরি তাহলে কী হবে বুঝতে পারছেন তো? আজকের মধ্যে সব ক্লিয়ার হওয়া চাই আমার। 2 দিন পর নাটক শুরু করেছেন আপনারা। ওপার থেকে কি বললো বুঝা গেল না, তবে অন্য রেগে কল কেটে দিল। মাসফিক চৌধুরী হাতে ফোন দিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার ঝামেলা না করলে হয় না? শিয়াব খানকে পেয়েছিলে পার্টনার করার জন্য? অন্ধবিশ্বাস করলে কি হয় দেখছো? মাসফিক চৌধুরী কপালে হাত বুলিয়ে বিরক্ত ভরা কণ্ঠে বললেন, আমার মাথা কাজ করছে না অন্য, কোটি কোটি টাকা আমার পানিতে যাচ্ছে। দুজন কিছুক্ষণ কথা বলেন তারা, তারপর কাজে লেগে গেলেন নিজেদের মতো করে। অর্ণ বাড়ি থেকে বেরিয়ে বটতলার দিকে যাচ্ছিল। আজকেও গায়ে সাদা পাঞ্জাবি। হঠাৎ ফোনটা কাঁপতে শুরু করলো। স্ক্রিনে অচেনা নাম্বার, ফ্রিকুজকে রিসিভ করতে ওপাশ থেকে কর্কশ এক কণ্ঠ ভেসে এলো, অন্য চৌধুরী, তোমার পায়ের নিচের মাটি কি এখনো শক্ত মনে হচ্ছে? সাবধানে থেকো। ভেরেস্কো, ভয় দেখানোর কাজটা তুমি বাদ দাও, পারলে সামনে এসে কথা বলো। ফোনে ঘেউ ঘেউ করার দরকার নেই। আরে সাহসের পাঠ কি আমাকেই শেখাচ্ছ? চৌধুরী বাড়ির দেওয়ালে আগুন ধরাতে একটু সময়ই যথেষ্ট। আমাকে চ্যালেঞ্জ করা মানে নিজের হাতে নিজের গলায় দড়ি দেয়া। তুমি ভাগ্যবান ভেরেস্কো, কারণ মৃত্যুর আগে তুমি নরক দেখবে। হুমকি দিচ্ছ? ভালো লাগছে শুনে। খেলা এখন শুরুই হয়নি, দেখা হচ্ছে তাহলে তোমার নিয়মে তোমার মাঠে। ফোন কেটে গেল। অর্ণ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পকেটে ফোন গুজে রাখলো। ছোটের কোণে হালকা ব্যঙ্গাত্মক হাসি খেলে গেল তার। তারপর হাঁটা ধরলো সামনে। জোরে নামাজ শেষ হতেই খাওয়া দাওয়া শুরু হলো। মেয়ের বাড়ি থেকে মানুষজন এসেছে। চৌধুরী বাড়ি এই সময় মানুষ খুব কম, কারণ সবাই বটতলায় গেছেন। বাড়িতে এই মুহূর্তে উপস্থিত খুবই কম মানুষ। ড্রয়িং রুমে রাহেলা বানু বসেছিলেন পানের ডালা নিয়ে, কিছু মুরব্বিও ছিল। কায়নাত রান্নাঘর থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে বেরিয়ে আসছিল বাইরে। হঠাৎই সদর দরজায় চোখ যাওয়ায় থমকে দাঁড়ালো সে। 4 থেকে 5 জন অচেনা লোক ঢুকেছে, আসছে বাড়ির ভেতরে। কায়নাত তাড়াতাড়ি মাথার কাপড় ঠিক করে নিল। রাহেলা বানু অচেনা লোকদের দেখে বললেন, তোমরা কে? চৌধুরী বাড়ির ভেরস্কোর আগমন ঘটেছে আজ। সে তার 4 জন সঙ্গী নিয়ে হাজির হয়েছে। সবার গায়ে জড়ানো আজ পাঞ্জাবি আর শার্ট। কায়নাত ফ্রিকোজকে ভেরস্কোর দিকে তাকালো। ভীষণ চেনা লাগছে তার। ভেরস্কোকে প্রথমে রাহেলা বানুর নিকট এগিয়ে গিয়ে ভদ্রভাবে সালাম করলো, বলল, আমি অন্যর বন্ধু ভেরেস্কো। এইটা আবার কেমন নাম? হ্যাঁ, সোজা নাম কও পোলা। ভেরস্কো বিরক্ত হলো বটে, তবু প্রকাশ না করে বলল, যাই হোক, আমি অন্যের বন্ধু। আজ নাকি ওর বড় ভাইয়ের বিয়ে, দাওয়াত করেছিল আমাদের। দাওয়াত করছে ভালো কথা, কিন্তু তোমরা বাড়িতে আইছো কেন? খাওন তো বটতলায়। আতিয়া বেগম সেই সময় বাড়ির বাইরে থেকে ভেতরে প্রবেশ করেন। অচেনা ছেলেদের বাড়িতে দেখে জিজ্ঞেস করেন তারা কে। পরে জানতে পারেন ওরা অর্ণর বন্ধু।
আতিয়া বেগম তাদের খাওয়ার ব্যবস্থা বাড়িতেই করলেন। কানাত সবকিছু ডাইনিং টেবিলে এনেই রাখছিল। ভেরোস্কো ডাইনিং টেবিলে বসেছে, গায়ে আজ কালো পাঞ্জাবি, ঘাড় ছুঁচি চুলগুলো পেছনে ঠেলে দেয়া, ভ্রুর প্রিন্টটা আজ নেই, ভীষণ সাধারণ দেখাচ্ছিল তাকে। রান্নাঘরে আতিয়া বেগম কায়নাতকে বলেন, তুই খাবার দে। দাদি আমি ওনাদের চিনি না, তাছাড়া উনিও বাড়িতে নেই, আমার কেমন যেন লাগছে। আরে ওই ছেলেটা যখন বলেছে সে অর্ণর বন্ধু, তাহলে এত চিন্তা করছিস কেন? আমার অনেক কাজ আছে বুড়ি, করতে হবে তো। কায়নাত টেবিলের দিকে এগিয়ে গেল, পানির জগ আর গরম ভাত ভর্তি থালা হাতে। আতিয়া বেগম তাড়াতাড়ি নিচের ঘরের দিকে চলে গিয়েছেন, আর ড্রয়িং রুমের মুরব্বীরাও আড্ডা ব্যস্ত। কায়নাত নীরব মুখে খাবার সাজাতে শুরু করলো। ভেরোস্কো চেয়ারে হেলান দিয়ে বসেছিল, ঠোঁটে হালকা অদ্ভুত হাসি, চোখ একদম স্থির কায়নাতের উপর। সে লক্ষ্য করলো কায়নাতের গায়ে সবুজ শাড়ি, মাথায় আঁচল টেনে রেখেছে, সরু হাতে স্বর্ণের চুড়ি, টুংটাং শব্দ, চোখে চিকন কাজল রেখা, এক ধরনের স্বচ্ছ সৌন্দর্য ছড়িয়ে পড়ছে। কায়নাত থালা রাখতে গিয়েও টের পেল ভেরোস্কোর সেই স্থির দৃষ্টি। তার বুক কেঁপে উঠল, ভ্রু কুচকে নিচু স্বরে বলল, খাবার নিন। ভেরোস্কো মুচকি হেসে গ্লাসে হাত রাখলো, ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুমি কি অর্ণর? কথা শেষ করার আগেই কায়নাত সোজা হয়ে দাঁড়ালো। এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল, হ্যাঁ আমি অর্ণ চৌধুরীর স্ত্রী। স্ত্রী? সুন্দর পরিচয়। বটতলার মাঠ এই মুহূর্তে পুরো ভর্তি, গ্রামের মানুষ, আত্মীয় স্বজন দিয়ে ভরপুর। নাজনীন, অর্ণ, প্রেম, আদাল এবং স্বার্থরাও ব্যস্ত। বৈঠক শেষ হয়েছে 3টা, এখনো বাকি আছে। গরমে স্বার্থ ভিজে একাকার। সে দূরে একটা ফ্যানের কাছে এসে চেয়ারে বসলো, পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে নিশাকে ভিডিও কল দিল। নিশা ঘরের মধ্যে শুয়েছিল। স্বার্থর কল আসা উঠে ঘরের বাইরে বের হলো, কারণ ঘরে অনেকেই ছিল। নিশা কল রিসিভ করতে স্বার্থর ঘামে ভেজা ক্লান্ত মুখশ্রী ভেসে উঠল। স্বার্থ গাল ভরে হাসলো নিশাকে দেখে। সোনা, খেয়েছিস দুপুরে? খেয়েছি। তুমি এত ঘামলে কি করে? এখানে অনেক গরম। বাড়ি চলে আসো। আসলে কি আর একটু জড়িয়ে ধরবি? কাছে গেলেই তো ছ্যাদ করে উঠিস। নিশা মুখ পাকালো, সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল, বিয়ে করে ঘরে আটকে রাখো। দুষ্ট হয়ে যাচ্ছিস। একটু শরম লজ্জা করো স্বার্থ ভাই, আমার ছোট বোনের সাথে আমার সামনে প্রেমের আলাপ করছো। প্রেম হঠাৎ স্বার্থর কথা থামিয়ে দিয়ে বলল। স্বার্থ বিরক্ত হয়ে তৎকটমট করে প্রেমের দিকে তাকিয়ে পড়ল, তুই শুধু অর্ণের ছোট ভাই প্রেম আপা, না হলে যে তোকে আমি কি করতাম। প্রেগনেন্ট বানিয়ে দিতে, তাই না? আমি তো জানি এই একটা কাজই তুমি পারো। একটু তো প্রেম করতে দে ভাই, তোর বোনের কাছে তো যাচ্ছি না, একটু ফোনে প্রেম করছি। আমি যেখানে সিঙ্গেল সেখানে তুমি প্রেম করতে চাইছো? শরম করো একটু। নিশা ফোনের ওপাশ থেকে বলল, উফ, তোমরা ঝগড়া থামাবে? স্বার্থ মুখ কালো করে ফোনের দিকে তাকিয়ে রইল। প্রেম বলল, তোর কি শরম করে না নিশু? বড় ভাইয়ের সামনে এসব কি করছিস? প্রেমের কথা শেষ না হতেই স্বার্থ তাড়াহুড়ো করে বলল, এই নিজে গিয়ে এসেছে। সব পিছু ঘুরে নিচে তাকিয়ে দেখলো অচেনা কয়েকজন লোক ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। কারণ সেখানে খাবার দিচ্ছে। নিশা ফিরকোচকে সেদিকে তাকিয়ে বলল, চিনি না তো, কারা যেন এসেছে। ক্যামেরা ধর ওইদিকে। নিশা ক্যামেরা ধরলো। স্বার্থ সেদিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলে দূরে অর্ণর দিকে তাকালো। অর্ণ ব্যস্ত। সে কল কেটে অর্ণর দিকে এগিয়ে গিয়ে সব বলতে অর্ণ ছোঁয়া শক্ত হলো। প্রেম আর আদালকে রেখে ওরা 3জন বাড়ির দিকে রওনা হলো। এদিকে কায়নাত ভীষণ অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছে ডাইনিং টেবিলের পাশে। ভেরোস্কো বেশ কয়েকবার আর চোখে তাকিয়েছে তার দিকে। খাওয়া শেষ সেই মুহূর্তে বাড়ির ভেতর ঢুকলো অর্ণ, স্বার্থ এবং শেহের। ওরা ঢুকতেই অর্ণর চোখে পড়লো ডাইনিং টেবিলে কয়েকজন অচেনা লোক খাওয়া শেষ করেছে। টেবিলের ঠিক সামনে দাঁড়িয়ে আছে কায়নাত, হাতে শুকনো কাপড়, সেটা ভেরোস্কোর দিকে বাড়িয়ে দিচ্ছে। অর্ণর বুকের ভেতর কেমন আগুন জ্বলে উঠল। শক্ত চোয়াল আরো শক্ত হলো, চোখ রক্তবন্ধ আগুনের মতো জ্বলে উঠল। মুহূর্তেই পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে এলো। মনে হলো ভেরোস্কো ঠোঁটে হাসি টেনে কাপড়টা নিল। সেই মুহূর্তে অর্ণর পদক্ষেপ ভারী হয়ে এগিয়ে গেল সামনে। কায়নাত শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে সামনে। অর্ণ হিংস্র বাঘের মতন এগিয়ে আসছে তারই দিকে। সে কিছু বলার আগে অর্ণ দাঁত চেপে বলল, যাও এখান থেকে। শব্দটা যেন কায়নাতের দিকে নয়, বরং বাতাস ছেদ করে ছুঁড়ে মারা হলো ভেরোস্কোর দিকে। ভেরোস্কো
মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকালো, ছোট পাকিয়ে বলল, আরে আরে, এত রাত, কাপড় ধরতেই তোমার এতটা চলে গেল? কানাত ভীতু চোখে অর্ণর দিকে তাকিয়ে আছে। সে কিছু বলতে চাইলো অর্ণকে, তার আগেই অর্ণ হাত তুলে কানাতকে থামিয়ে দিল। চোখে আগুন জ্বালা দৃষ্টি গেঁথে দিল ভেরস্কোর মুখে। স্বার্থ পাশে দাঁড়িয়ে দত চেপে বলল, যা ছিল সব বাইরে অবধি ঠিক ছিল, কিন্তু বাড়ির ভেতরে এসে ভালো করলে না ভেরেস্কো। অর্ণর চোখ এক সেকেন্ডও ভেরস্কো থেকে সরল না, ঠান্ডা অথচ হুমকি স্বরূপ কণ্ঠে বলে উঠল, তোমার খাবার শেষ হয়েছে, এবার দরজা দিয়ে বের হও। ভেরস্কো হালকা হাসলো, হাতের কাপড়টা কায়নাতের কাছে এগিয়ে দিয়ে ধীরে ধীরে চেয়ার ছাড়লো। চোখ সরালো না কায়নাতের দিক থেকে, উল্টো কায়নাতের দিকে তাকিয়েই বলল, বাহ, বউকে অত আগলে রাখো অন্য চুদরি, ব্যাপারটা খুব ভালো লাগলো। এবার খেলায় আরো মজা আসবে, কি বলো? অর্ণের মুঠি শক্ত হয়ে উঠল। মুহূর্তে যদি না স্বার্থ তাকে কাঁধে হাত রাখতো, হয়তো টেবিলটা ভেঙে ভেরস্কোর উপরে ঝাঁপিয়ে পড়তো সে। কায়নাত নির্বাক দাঁড়িয়ে রইল, বুকের ভেতর কেমন ভয় গেঁথে গেছে, অথচ কিচ্ছু বলার ক্ষমতা নেই তার। ভেরস্কো বিদ্রুপ ভরা হাসি ছুড়ে দিয়ে ধীরে ধীরে দরজা পেরিয়ে বেরিয়ে গেল। পেছনে অচেনা লোকগুলো একে একে উঠে দাঁড়ালো। ঘরটা হঠাৎ কেমন স্তব্ধ হয়ে গেল। মুহূর্ত আগে যেন আগুন জ্বলছিল, আর এখন শ্বাসরুদ্ধ ঠান্ডা। অন্য স্থির দাঁড়িয়ে আছে, লাল চোখে সে দরজার দিকে তাকিয়ে রইল যতক্ষণ না ভেরস্কোর ছায়াটা মিলিয়ে গেল। তারপর ধীরে ধীরে মুখ ঘুরিয়ে কায়নাতের দিকে চোখ রাখলো। কায়নাতের বুক ধরফর করছে, কাপড়টা এখনো ওর হাতে, কাপা হাতেই ধরা, গলাটা শুকিয়ে গেছে। অর্ণর দৃষ্টি দেখে মনে হলো এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে। অর্ণ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, এতটাই কাছে যে কায়নাতের নিঃশ্বাস আটকে গেল। ঠান্ডা অথচ ধারালো কঞ্চে বলল, আমি কি একবারে বলিনি আমার সামনে দাঁড়িয়ে অন্য কাউকে এসব দেবে না? বলেছি কিনা? কায়নাত চোখ নামিয়ে নিল, বুক ধুকপুক করছে ভয়ে। সে শুষ্ক ঠোক গিলে পড়ল, আমি তো শুধু হাত মোছার জন্য। অর্ণ তার কথা শেষ হতে দিলই না, তীব্র রুষ্ট কণ্ঠে বলল, বাহানা শুনতে চেয়েছি আমি বারণ করেছি কিনা সেটা বলো। কায়নাতের চোখে পানি জমে উঠলো। ও কিছু বলতে চাইলো, কিন্তু অর্ণর চোখ এত গভীর যে শব্দ হারিয়ে গেল ছোচে। স্বার্থ আর সে চুপচাপ দাঁড়িয়ে আছে। ওরা দুজনেই মুখ চেপে রাখলো। মুহূর্তটা ভাঙার সাহস কারো নেই। ড্রয়িং রুমে রাহেলা বানু চুপচাপ অর্ণর কাহিনী দেখছেন। তিনি যেন ভীষণ উপভোগ করছেন এই মুহূর্ত, অথচ কাহিনী কিছুই বুঝতে পারছেন না। অর্ণ চাপা নিঃশ্বাস ফেলে কাপড়টা কায়নাতের হাতে থেকে নিয়ে টেবিলে ছুঁড়ে ফেল, তারপর বলল, চলুন আমার সাথে। কোথায়? অর্ণ কোনো উত্তর দিল না। কায়নাতের এক হাত ধরে সোজা পা বাড়িয়ে এগিয়ে গেল ঘরের ভেতরের দিকে। কায়নাত অজান্তেই তার পিছু নিল। স্বার্থ শেহরের দিকে তাকিয়েই বলল, এই হারামি পিছু ছাড়বে কবে? মরার পাকনা গজিয়েছে নাকি? অর্ণর ঘরের পরিবেশটা ভীষণ শান্ত, তবুও কেমন আগুনের মতো গরম। কায়নাত বারান্দার এক কোণায় দাঁড়িয়ে আছে, অর্ণ ঘরের ভেতর। বেচারি সাহস করেও ভুলেও তার কাছে যেতে পারছে না। হঠাৎ পায়ের শব্দ ভেসে এলো, প্রতিটি শব্দ যেন কায়নাতের বুকের ভেতর ধাক্কা দিচ্ছে। সে ঘুরে দাঁড়াতেই দেখে অর্ণ ধীরে ধীরে এগিয়ে আসছে। ঠান্ডা চোখে তাকিয়ে দাঁড়ালো ঠিক তার সামনে। শব্দহীনভাবে গম্ভীর স্বরে বলল, শ্বাস নেওয়া দরকারটুকু যদি আমি কেড়ে নেই তখন কি করবেন ভেবেছেন কখনো? কায়নাতের শ্বাস কেঁপে উঠে চোখ বড় বড় হয়ে যায়। সে কষ্টে গলায় শব্দ তুলে বলে, আপনি এমন কেন বলছেন? আমি তো কিছুই করিনি। আদর করে খাবার খাওয়াছিল কে? দাদি করতে বলেছিল। দাদি বললে আর তুমি নাস্তা নাস্তা চলে গেলে? কত বড় সাহস তোমার, হ্যাঁ? কায়নাতের চোখে জল জমে এলো। ছোট কামড়ে মাথা নিচু করে রাখলো, শাড়ির আঁচলের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখা। অর্ণ আরেকবার ধমক দিতেই চমকে উঠে ফুপিয়ে উঠল মিহিচা। অর্ণর বুকে জোরে ধাক্কা মেরে বলল, খারাপ লোক একটা, শুধু শুধু আমায় বকে যাচ্ছে আপনি। এই কি করেছি আমি? হ্যাঁ, আমাকে দাদি যা বলেছে আমি তো তাই শুনেছি। অর্ণ কায়নাতের দু হাত শক্ত করে চেপে ধরে দাঁত পিষে বলল, বড্ড সাহস বেড়েছে তোমার। কায়নাত ঝাড়া মেরে অর্ণর হাত সরিয়ে দিয়ে দরজার দিকে হাঁটা ধরল। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে কাপা কাপা কণ্ঠে বলল, আমার সাথে কথা বলবেন না আপনি?
বেরিয়ে গেল কায়নাত। অর্ণ ফুসফুস করে নিঃশ্বাস ফেলে সিগারেটে আগুন ধরলো। রাগে মাথা ফেটে যাচ্ছে। যা সে চায়নি আজ সেটাই হয়েছে। ভেরস্ক কায়নাতের মুখোমুখি হয়েছে, নোংরা চোখ দিয়ে কায়নাতকে দেখেছে। সন্ধ্যার একটু আগ দিয়ে হাসান তার শ্বশুরবাড়ি রওনা হলো বউকে নিয়ে। সাথে সুহা, জয়া, বৃষ্টি আর মাহি গেছে। আজ বাড়িতে আত্মীয় বেশ কমে এসেছে। কেউ বিদায় নিয়ে চলে গেছেন, আবার কিছু কাল ও পরশু যাবেন। বিকেলে নিশারা বেশ কয়েকজন ছাদে বসে ছিল পাটি বিছিয়ে। বটতলার মাঠে নাজদিন লোক নিয়ে কাজ করছে। বাড়ির সব মুরব্বীরা হয়তো আড্ডা আলোচনায় ব্যস্ত। বাচ্চারা বাড়ির বাগানে খেলায় মগ্ন। কায়নাত মুখ ভার করে চুপচাপ দোলনায় বসে আছে একা। নিশা ও স্বার্থ বসে আছে এক পাশে। শের ও প্রেম তাদের সামনে, আর আশেপাশে কিছু কাজিন। স্বার্থ ও নিশার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে কি যেন ফিসফিস করছে, আর নিশা মুচকি মুচকি হাসছে। প্রেম ও শেরের কুচকে তাদের দিকে তাকিয়ে আছে। শের নাক মুখ কুচকে বলল, ভাই এই বেদনার জীবন আর ভালো লাগে না। ল্যাংটা পোলাপানের লীলা খেলা দেখতে দেখতে অন্ধ হয়ে গেলাম। বাচ্চা কাচ্চারা আজকাল লজ্জা বিসর্জন দিয়ে দিয়েছে। দেখেছো বড় ভাইয়ের সামনে কেমন নিকনিক করছে। নিশা প্রেমের দিকে তাকিয়ে একবার স্বার্থের দিকে তাকালেও সে বলল, তোমরা কি আমাকে হিংসা করো ভাই? প্রেম নাক মুখ কুচকে নিল। বাচ্চা কাচ্চার মুখে আব্বা ডাক শোনার বয়সে ছোট বোনের প্রেম দেখতে হচ্ছে। কি কপাল। খানিকক্ষণ পর ছাদে অর্ণ এলো। গোসল করেছে মাসো। গায়ে গাঢ় নীল রঙের একটা টি শার্ট, ধূসর রাঙা একটা ট্রাউজার, ভেজা চুলে হাত দিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে এগিয়ে আসছে। স্বার্থ সেদিকে তাকিয়ে বলল, অর্ণজন কাছে আসো, তোমার বাচ্চা তোমার জন্য ভীষণ কাছে। নাউজুবিল্লাহ, কাল না এই বাচ্চা আমার আর শের ভাইয়ের ছিল, এক রাতেই বাচ্চাটা 3 বাপ হয়ে গেল। উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। নিশা বিরক্ত হয়ে বলল, বিয়ে না করেও সতীন নিয়ে সংসার করছি, ভাবা যায়? অর্ণ ওদের পাতা না দিয়ে দোলনায় বসে থাকা কায়নাতের দিকেই তাকালো। মুখ কালো করে বসে আছে মেয়েটা, দৃষ্টি অন্যদিকে। অর্ণ ধীর কদমে এগিয়ে গেল সেদিকে। নিঃশব্দে কায়নাতের পাশে বসতে কায়নাত উঠে যেতে চাইলো। অর্ণ শক্ত করে পেছন থেকে কায়নাতের কোমর চেপেই ধরল। ফুস করে নিঃশ্বাস ফেলে ফিসফিসিয়ে বলল, কি সমস্যা তোমার? কায়নাত কোমরে অর্ণের ধরে রাখা হাতে হাত রেখে বলল, ছাড়ুন না। ছাড়ুন না হলে। কায়নাতের কথা থেমে গেল হঠাৎ মালার আগমনে। সে হাঁপিয়ে উঠে অর্ণকে উদ্দেশ্য করে বলল, অরণ্য ভাইয়া, নিচে পুলিশ এসেছে, আপনাকে আর ভাবিকে খুঁজতে আসছে। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে থমথমে এই মুহূর্তে। সোফায় 3 জন অফিসার বসে আছেন অর্ণ এবং কায়নাতের সামনে। বাড়ি জুড়ে মানুষ ফিসফিস করছে। কায়নাত ভীত চোখে একবার দাদার দিকে তাকালো। অর্ণ কায়নাতের এক হাত শক্ত করে ধরে রেখেছে। একজন অফিসার নীরবতা ভেঙে কায়নাতকে বলেন, আপনি কায়নাত সুবাহা, সোহেল মির্জার একমাত্র মেয়ে, তাই তো? কায়নাত মাথার কাপড় ঠিক করে মাথায় নাড়ায়। তুহিন মির্জা যেদিন খুন হয়েছেন সেদিন আপনি ওই বাড়িতে উপস্থিত ছিলেন? হ্যাঁ। ভদ্রলোক অর্ণর দিকে তাকালো। অর্ণ সব সময়ের মতোই চোয়াল গম্ভীর করে রেখেছে। তিনি অর্ণকে ভালো করে দেখে বললেন, আমার জানা মতে আপনি উপস্থিত ছিলেন, রাইট? জি ছিলাম। উনি মারা যাওয়ার দিনই আপনারা ওই বাড়ি ছেড়ে চলে আসেন, আর সেদিন রাতেই আপনি ওই বাড়িতে উপস্থিত হয়েছিলেন, রাইট? আমার বউ ওই বাড়ি ছিল, বউ ছাড়া থাকতে পারছিলাম না বলেই গিয়েছিলাম। এতে এত জেরা করার কি আছে? কায়নাত নাক কুচকালো। অফিসার হতভম্ব হয়ে হালকা কেসে উঠলেন। বুঝলাম, সেদিন আপনারা কেন চলে এসেছিলেন? আমার ভাইয়ের বিয়ে ছিল, আমি আসতে চাইনি, আমার দাদা গিয়ে নিয়ে এসেছিলেন। আজগর চৌধুরী দাঁত কটমট করে অন্যর দিকে তাকালেন। হতচ্ছাড়া এখন তাকে ফাঁসি দিচ্ছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার নাত বউ অসুস্থ ছিল, তাছাড়া আমার বড় নান্তির বিয়ে থাকায় অনেক আত্মীয় এসেছিলেন বাড়িতে। সবাই বাড়ির কাউকে দেখতে চাইছিল, আমিও চাইনি এমন একটা পরিবেশে আমার বাড়ির বউ থাকুক। অফিসার শিকুজকে কাগজে কিছু লিখলেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, মানে আপনারা বলেছিলেন ঘটনাটা নিছক কাকতালীয়, খুনের দিনই বাড়ি ছেড়েছেন, আবার সেই রাতেই গেছেনও? আপনি যেটা কাকতালীয় বলছেন, আমার কাছে সেটা পারিবারিক ব্যাপার। আমি জবাব দিয়েছি। একই কথা বারবার শুনতে ভালো লাগছে না। তাছাড়া খুনের ব্যাপারে আমরা কি জানি? অফিসার একটু থমকালেন। চোখ মেলে অর্ণের মুখের দিকে তাকিয়ে কায়নাতের দিকে ফিরলেন। মিসেস চৌধুরী, আপনি কিছু খেয়াল করছিলেন? কোনো অস্বাভাবিক কিছু? তুহিন মির্জার সঙ্গে কারো ঝগড়া, হুমকি কিংবা তর্ক?
আমি আমি তো কিছু জানি না। আমি আমার শ্বশুর বাড়ি থাকি। আমার বাবা বাড়িতে এসেছিলেন বলে আমি দেখা করতে গিয়েছিলাম। তুহিন ভাইয়ের ব্যাপারে আমি কিছুই জানি না। তবে কথা শেষ করার আগে অনু তার হাতটা আরো শক্ত করে ধরে ফেলল, চোখে কঠিন দৃষ্টি। সে কিছু জানে না। অনর কণ্ঠ এতটা দৃঢ় যে ঘরে উপস্থিত সবাই নিস্তব্ধ হয়ে গেল। আজগর চৌধুরী কাশতে কাশতে বললেন, অফিসার সাহেব, আমার নাত বউকে আর জেরা করার দরকার নেই। ওর শরীর ভালো নেই। যদি কিছু জানতো আমাকে আগেই বলতো। আপনারা চাইলে আমাকে জেরা করতে পারেন। একজন অফিসার গম্ভীর দৃষ্টি ছুড়ে দিলেন আজগর চৌধুরীর দিকে, তারপর টেবিলে কলম ছুঁকে ধীর গলায় বললেন, ঠিক আছে, তবে ব্যাপারটা এখানেই শেষ নয়। একজন মানুষ তো আর আপনা আপনি খুন হতে পারে না। ধন্যবাদ আপনাদের, তবে দরকার হলে আবার বিরক্ত করব। অফিসার উঠে দাঁড়াতেই ঘর জুড়ে চাপা শ্বাস ফেলা শব্দ শোনা গেল। আত্মীয়রা ফিসফিস করতে লাগলো। কানাত মাথা নিচু করে বসে আছে, হাত এখনো অর্ণের শক্ত মুঠোয়। অফিসাররা বেরিয়ে যেতে অর্ণ ধীরে কানাতের কানে ঝুঁকে ফিসফিস করে বলল, পরের বার ওদের সামনে কোনো কথা বলবেন না, শুধু আমার দিকে তাকাবে, বাকিটা আমি সামলাবো। আজকে চৌধুরী সোফায় হেলান দিয়ে দীর্ঘশ্বাস পেলেন। তার চোখ দুটো গভীর অন্ধকারে ঢেকে আছে। খানদানি রক্তের ওপর কলঙ্ক লাগলো শেষে। কোন দিন এই বাড়ির মাটিতে পুলিশের পায়ের ছাপ পড়েনি। ঘরের ভারী নীরবতা কানাতের বুক ধরফর করতে লাগলো। অনের হাতের শক্ত মুঠোই যেন একমাত্র ভরসা হয়ে থাকলো। পরের দিন বিকেল বেলায় বাড়িটা প্রায় খালি হয়ে এলো। আত্মীয়রা নিজেদের ঘরে ফিরে গেছেন। কিছু আত্মীয় আছে, তারাও হয়তো চলে যাবেন। আকাশটা আজ হালকা নীল রঙা। বাড়িটা আজ অদ্ভুত শান্ত। বাচ্চা কাচ্চা নেই। কায়নাত, নিধি, নিশা এবং সুহারা সবাই বাইরে হাঁটতে বের হয়েছে আজ। কায়নাতরা ঢাকায় চলে যাবে দুদিন পর। ওরা হাঁটতে হাঁটতে গ্রামের অনেক দূর চলে এলো। কাঁচা পথের ধারে ধান ক্ষেত, দূরে পাখির ডাক, সব কিছুতে এক অদ্ভুত নির্জনতা। হঠাৎ সামনে চোখে পড়ল একটা পুরনো বাড়ি। লোহার গেটটা মরিচা পড়ে লালচে হয়ে গেছে, জানালাগুলো ভাঙাচোরা। পুরো বাড়িটা শ্যাওলায় ঢাকা। গেটের উপরে একটা নেম প্লেট, মিজান দেওয়ান। নিধি অবাক হয়ে বলল, এটা আবার কার বাড়ি? দেখেই তো বোঝা যাচ্ছে বহু বছর কেউ থাকেনি, পুরো বাড়িটাই পরিত্যক্ত। নিশা একটু শিউরে উঠে কায়নাতকে বলল, চলো, এই জায়গাটা ভালো লাগছে না। কিন্তু কায়নাত যেন কারো কথা শুনছে না। নিঃশব্দে এগিয়ে গেল গেটের কাছে। ধীরে ধীরে হাত বাড়িয়ে শ্যাওলা জমে থাকা নেম প্লেটটার উপর আঙুল বুলিয়ে দিল। কয়েকটা শুকনো শ্যাওলা খসে পড়ল মাটিতে। গলায় আটকে রাখা শ্বাসটুকু ছেড়ে পিড়পিড় করে বলল, বাবা। নিধি, নিশা আর সুহারা হতভম্ব হয়ে একে অপরের মুখের দিকে তাকালো। নিশা তো প্রায় চিৎকার করে উঠল। কি বললি কায়নাত? বাবা মানে কি? এটা কার বাড়ি? কায়নাত চোখ মেলে স্থির দৃষ্টিতে বাড়িটার দিকে তাকিয়ে রইল। বুকটা কেঁপে উঠছে, চোখ শুকিয়ে আসছে, তবুও তার মুখে অদ্ভুত এক দৃঢ়তা, চোখের কোণায় হালকা পানি। হ্যাঁ, মিজান দেওয়ান আমার বাবা। এদিকে বাতাস যেন হঠাৎ থেমে গেল। গেটের মরিচা ধরা লোহা হাওয়ায় খচমচ শব্দ করলো। নিধি, নিশা আর সুহারা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। কায়নাতের বলা কথা যেন তাদের বুকের ভেতর ঝড় তুলল। কায়নাত বাড়ির দরজাটা খুলে বাড়ির ভেতর ঢুকলো। ভেতরের বড় একটা উঠোন, চারিপাশে সারি সারি ঘর। পুরো বাড়ি ভূতের বাড়ির মতোই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বহু বছর ধরে এই বাড়িতে যে কেউ থাকে না। কায়নাত চোখ মেলে বাড়ির চাপকলের দিকে এগিয়ে গেল। সেখানে একটা আম গাছ আছে, তার নিচে একটা কবর। কবরের চারপাশে ময়লা আবর্জনা দিয়ে ভরা। কায়নাত শুকনো ঢোক গিলে কবরের কাছে হাঁটু মুড়ে বসে একটুখানি জায়গা পরিষ্কার করে সেখানেই বসল। নিশারা সবাই তার পেছনে। কায়নাত বাবার কবরের উপরে পড়ে থাকা ঘাস পাতাগুলো সরাতে সরাতে ধরা গলায় বলল, এটা আমার বাড়ি, আমার বাবার বাড়ি। আর এই কবর আমার বাবার। থেমে মুচকি হেসে বলল, আজ প্রথম আমি এই বাড়িতে পা রেখেছি জানো। দাদার কাছে শুনেছিলাম আমার বাড়ির কথা, আমার বাবার কবরের কথা। এ দেখো না, পুরো বাড়িটা আজ শূন্য হয়ে আছে, অথচ এই বাড়ির জন্যই আমার বাবা আজ কবরে। কানাতের চোখ ভিজে এলো, গাল বেয়ে জল গড়িয়ে পড়লেও কণ্ঠ শক্ত রেখে বলল, আমার বাবা আমার মুখটুকুও দেখতে পায়নি জানো তোমরা। আমি যেদিন হয়েছি সেদিনই বাবা মারা যায়। বাবা আমায় কোলে নিয়ে আদর করেনি, বুকে জড়িয়ে ধরেনি, আদর করে ঘুম পাড়ায়নি আমায়।
কায়নাত বাবার কবরের উপর পড়ে থাকা শুকনো ঘাস আর আবর্জনা সরাচ্ছিল। আঙুলের ছোঁয়ায় যেন মাটির ভেতর থেকে বাবার স্পর্শ খুঁজছিল সে। বুকটা ভারী হয়ে আসছে। হাতের আঙুল দিয়ে বাবার নাম খোদাই করা কবর ফলকে বুলিয়ে বলল, বাবা তুমি জানো আমি জন্মেছিলাম তোমায় ছাড়া। তুমি আমার মুখটুকুও দেখতে পাওনি। আমি কাঁদলে তুমি আমায় কোলে নিয়ে শান্ত করতে পারোনি। আমি ক্ষুধার্ত হলে তুমি খাওয়াতে পারোনি আমায়। আমি ঘুমোতে চাইলে তুমি বুকে জড়িয়ে ঘুম পাড়াতে পারোনি। তোমার সবটুকু শূন্যতা নিয়ে আমি বড় হয়েছি বাবা। যাকে বাবা বলে জেনে এসেছি সেই মানুষটা আমার বাবা ছিলই না। বাবারা কখনো গায়ে হাত তোলে বলো? ওই লোকটা তো আমায় মারতো, কত নোংরা ভাষায় গালাগালি করতো। তুমিই বলো আমার দোষটা কোথায় বাবা? এই জগতে সব আছে, শুধু তোমার মেয়ের কেউ নেই, কিছু নেই। তুমি থাকলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো।